সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আজকের অলৌকিক গল্পের পর্বে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কালো পেঁচার ডাক গল্পটি শুনতে পাবেন। এটি প্রথম পর্ব। প্রায় 1 ঘন্টা সময় স্কুলের বার্ষিক অনুষ্ঠান মঞ্চে নানা ধরনের শব্দ, পশু পাখির ডাক নকল করে শোনানোর পর চিন্ময়বাবু শেষ যে ডাকটা ডাকলেন তা গ্রামাঞ্চলে অতি পরিচিত প্রাণী শিয়ালের ডাক। এবং তার এই হুক্কা হওয়া ডাক এত নিখুঁত হলো যে তার এই ডাকের পর মুহূর্তে স্কুল বাড়ির পেছনের জঙ্গল থেকে দিনের আলো থাকা সত্ত্বেও সত্যিকারের শেয়ালের দল প্রত্যুত্তর দিল হুক্কা হওয়া। হাততালির ঝড় উঠল মঞ্চের সামনে। একজন গ্রামবাসী চিন্ময়বাবুর শব্দের খেলা খুশি হয়ে একটা 100 টাকার নোট নিয়ে সেটা তুলে ধরল তাকে দেওয়ার জন্য। তা দেখে লোকটির উদ্দেশ্যে চিন্ময় বললেন, না না, টাকা দেবেন না। এই হরবোলার খেলা আমার পেশা নয়, নেশা। আমি একটা সরকারি চাকরি করি। ওই যে আপনাদের বিডিও সাহেব পরিতোষবাবু রয়েছে, তিনি আমার বন্ধু। তার আমন্ত্রণেই আমি এখানে এসেছি। আমার হরবোলা কণ্ঠস্বরের খেলা যে আপনাদের ভালো লেগেছে, সেটাই আমার পুরস্কার। এই কথাগুলো বলে মঞ্চ থেকে নেমে পড়লেন চিন্ময়বাবু। পরিতোষবাবুর সঙ্গে তার বাসস্থানে যাবেন, কাছে। আজ সকালের ট্রেনে কলকাতা থেকে বর্ধমানের এই গ্রামে সেখানেই উঠেছেন তিনি। রাতেও সেখানে তিনি থাকবেন। 2 বাল্যবন্ধু মিলে সারা রাত গল্প হবে। তারপর আগামীকাল সকালের ট্রেনে চিন্ময়বাবুর কলকাতা ফেরার কথা। চিন্ময়বাবু স্টেজ থেকে নামতেই তাকে ঘিরে ধরল একদল ছোট ছেলে। তাদের বিস্ময় সীমা নেই হরবোলা শুনে। একটা উৎসাহী ছেলে শিশুসুলভভাবে চিন্ময়বাবুর উদ্দেশ্যে বলল, আমি একটা পাখির ডাক জানি। কাকের ডাক। এই বলে সে কা কা করে ডেকে উঠল। অন্য ছেলেরাও কা কা করে ডাকতে লাগলো। যদিও চিন্ময়বাবু মজা পেলেন ব্যাপারটায়, কিন্তু তিনি বিব্রত হচ্ছেন ভেবে হেডমাস্টার মশাই ছুটি এলেন। আর তা দেখে ছাত্রদের দল সরে গেল। পরিতোষবাবুর কাছেই অতিথি আসরে বসেছিলেন। তিনিও এবার উঠে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বিদায় নিয়ে তারা দুজন স্কুলের মাঠ পেরিয়ে রওনা হলেন রাস্তার দিকে। সেখানে পরিতোষের সরকারি গাড়িটা দাঁড়িয়ে আছে। বিকেল 5টা বাজে, শীতের দিন। আর কিছু সময়ের মধ্যেই সূর্য ডুবে ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করবে। হাঁটতে হাঁটতে পরিতোষ তার বাল্যবন্ধুকে বললেন, দারুণ অনুষ্ঠান করলি তুই। ভাগ্যিস ছেলেবেলার অভ্যেসটা ধরে রেখেছিলি। সবাই খুব তারিফ করলেন। আচ্ছা, সেইবার কলকাতায় তোর বাড়িতে গিয়ে বেশ কয়েকটা পেঁচার মূর্তি দেখেছিলাম। তুই কালো পেঁচার ডাক জানিস? শুনেছিস কখনো? এখানে পাওয়া যায়। ও ডাক গ্রামের লোকেরা খুব ভয় পায়। চিন্ময় বললেন, না, কালো পেঁচার নাম শুনেছি বটে। ওর একটা মূর্তিও আমার সংগ্রহ করার খুব ইচ্ছে আছে, কিন্তু সত্যিকারের কালো পেঁচা আমি চোখে দেখিনি বা তার ডাকও শুনিনি। চিন্ময়বাবুর কথার জবাবে পরিতোষবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু পরিতোষবাবুর মোবাইল বেজে ওঠাতে এই আলোচনা থেমে গেল। ফোন কলটা রিসিভ করে কয়েকটি কথা বলে নিয়ে পরিতোষ আক্ষেপের স্বরে চিন্ময়বাবুর উদ্দেশ্যে বললেন, এই চাকরি আমার ভালো লাগছে না। জীবনে কোনো স্বাধীনতাই নেই। ডিএম সাহেব ফোন করে সদরে ডেকে পাঠালেন। আমাকে এখনই একবার বর্ধমান শহরে যেতে হবে। ফিরতে ফিরতে হয়তো রাত 12টা বেজে যাবে। আমাকে ক্ষমা কর ভাই। ভেবেছিলাম সন্ধ্যা থেকে গল্প করতে বসবো, তার হলো না। চিন্ময়বাবু বন্ধুর কথা শুনে আপসেট হলেও একজন সরকারি কর্মী হিসেবে তিনি জানেন যে পরিতোষদের প্রশাসনিক চাকরিটা এমনই, যখন তখন উপর মহল থেকে ডাক আসে। তাই তিনি বন্ধুর উদ্দেশ্যে বললেন, না না, ক্ষমার কথা কেন বলছিস? এমন তো হতেই পারে। তুই শুধু আমাকে সাজেশন দে, সন্ধেটা কিভাবে কাটানো যেতে পারে। পরিতোষ একটু ভেবে নিয়ে সামনের রাস্তার একদিক দেখিয়ে চিন্ময়বাবুকে বললেন,
আজ তো পূর্ণিমা। এই রাস্তার শেষ মাথায় প্রতি পূর্ণিমাতে একটা মেলা বা হাট বসে, গ্রামীণ মেলা। দুপুর থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে। রিক্সায় যেতে 15 মিনিট মতো লাগে। তুই ঘুরে আসতে পারিস, মন্দ লাগবে না। আর মেলাতে যেতে না চাইলে আমার বাড়ি ফিরে টেলিভিশন দেখতে পারিস, কিংবা বই পড়তেও পারিস। কেয়ারটেকার তো বাড়িতেই আছে, কোনো অসুবিধা হবে না। পরিতোষের কথা শুনে চিন্ময় বললেন, আমি তবে মেলাটাই ঘুরে নিয়ে তোর বাড়ি ফিরছি। পরিতোষ বললেন, হ্যাঁ, মেলাটাই দেখে আয়। এ জায়গার পরিবেশ খুব শান্ত, রাতেও বিপদের আশঙ্কা নেই। আমি যথাসম্ভব দ্রুত ফিরে আসার চেষ্টা করছি। কথা বলতে বলতে পরিতোষের গাড়ির কাছে পৌঁছে গেলেন তারা। চিন্ময়বাবুর কাছ থেকে বিদায় নিয়ে পরিতোষ নিজের গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন জেলা সদরের দিকে। পরিতোষ চলে যাওয়ার মিনিট 3 মধ্যে চিন্ময়বাবু একটা পথ চলতি রিক্সা পেয়ে তাদের চড়ে বসলেন। সূর্য ঢলার সঙ্গে সঙ্গে ঠান্ডা নামতে শুরু করেছে। নিজের গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন তিনি। রিক্সা তাকে নিয়ে চলল মেলার মাঠের দিকে। স্কুল বাড়িকে পিছনে ফেলে একটু এগোতে রাস্তা বেশ ফাঁকা হয়ে গেল। দুপাশ দেখতে দেখতে চললেন তিনি। তার যাত্রাপথের দুপাশে বড় বড় গাছ আর সামান্য কিছু ঘরবাড়ি। কখনো বা তাদের ফাঁক গলে দিগন্ত বিস্তৃত মাঠ দেখা যাচ্ছে। ফসল কেটে নেওয়ার পর জনশূন্য মাঠ। কিছুটা পথ এগোনোর পর যাত্রাপথের একপাশে পুরনো দিনের বেশ বড় একটা বাড়ি চোখে পড়ল চিন্ময়বাবুর। বাড়িটার চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তাদের ডালপালার ফাঁক দিয়ে আসা দিন শেষের সূর্যলোকে বাড়িটাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। সারাদিন এখানে ওখানে খাবারের সন্ধানে ঘুরে ফিরে আসার পর বড় একটা কাকের দল জটলা করেছে গাছগুলোর মাথায়। গাছগুলোর মাথাতে সম্ভবত ওদের বাসা। চিন্ময়বাবু বাড়িটা দেখে কৌতূহলী হয়ে রিক্সা চালক ছেলেটার কাছে জানতে চাইলেন, এটা কার বাড়ি? ছেলেটা জবাব দিল, তা জানি না বাবু, তবে লোকে এই বাড়িটাকে পেঁচা বাড়ি বলে ডাকে। ওই দেখুন, বাড়িটার মাথায় একটা পেঁচা বসানো আছে। চিন্ময়বাবু ছেলেটার কথা শুনে তাকিয়ে দেখলেন, সত্যিই বাড়িটার মাথার উপরের কার্নিশে একটা বেশ বড় পেঁচা বসানো আছে। এই ব্যাপারটা অবশ্য আশ্চর্যের কিছু নয়। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। বর্ধমানের ধানের জেলা। ধান, মা লক্ষ্মী, পেঁচা এরা সব এক সূত্রে গাঁথা। ফসল বা সমৃদ্ধি কামনাতে কেউ লক্ষ্মী দেবীর বাহনকে স্থান দিতেই পারেন নিজের বাড়ির মাথায়। রিক্সা তারপর আগের মতোই চলতে লাগলো। কিছু সময়ের মধ্যেই রাস্তায় লোকজনের সংখ্যা বাড়তে লাগলো। চিন্ময়বাবুর কানে আসতে লাগলো মেলার হই হট্টগোলের শব্দ। রিক্সা থেকে চিন্ময়বাবু যখন মেলার মাঠে নামলেন, তখনই সম্ভবত সূর্য ডুবল। একসঙ্গে অনেকগুলো জেনারেটর ঘট ঘট শব্দ করে চলতে শুরু করলো। আর সঙ্গে সঙ্গে চট অথবা প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি মেলার অস্থায়ী দোকানগুলিতে আলো জ্বলে উঠতে লাগলো। বিশাল একটা মাঠ, তার মধ্যে বড় বড় গাছও আছে, আর তার মধ্যেই মেলাটা বসেছে। স্থানীয় মানুষরা এই মেলাকে ডাকেন পূর্ণিমার হাট নামে। এই কথাটা মাইকে মেলার ঘোষকদের কথায় জানতে পারলেন চিন্ময়বাবু। ভরা সন্ধ্যায় জমজমাট পূর্ণিমার হাটে প্রবেশ করলেন তিনি। ব্যস্ত দোকান চারপাশে, মাটির হাঁড়ি কড়াই থেকে শুরু করে সস্তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। জামাকাপড় থেকে শাকসবজি, ধানের বস্তা, এমনকি ছাগল, হাঁস মুরগিও বিক্রি হচ্ছে মেলাতে। আর আছে অঘন্টি খাবারের দোকান। গরম জিলিপি, সিঙ্গারা বিক্রি হচ্ছে সেসব দোকানে। এক ঠোঙা জিলিপি কিনে খেতে খেতে দোকানগুলিতে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। সময় এগিয়ে চলল। অন্ধকার নামলো মাঠের বাইরে। বিরাট মাঠে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালেও তার কেনার মতো তেমন কিছু পেলেন না তিনি। মাঠের মধ্যে এক জায়গায় মাধারির খেলা দেখাচ্ছে। বাঁশের মাথায় দড়ির উপর দিয়ে হাঁটা ছোটোখাটো ভোজবাজির খেলা। সেসব দেখতে লাগলেন চিন্ময়বাবু।
প্রায় ঘন্টাখানিক সে খেলা দেখলেন তিনি। খেলা দেখা যখন শেষ হলো তখন চিন্ময়বাবু খেয়াল করলেন ভিড় যেন এবার পাতলা হতে শুরু করেছে। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে চিন্ময়বাবু বেশ অবাকই হলেন। মেলায় ঘুরতে ঘুরতে আর মাদারির খেলা দেখতে দেখতে কখন যেন ঘন্টা 2-2.5 সময় কেটে গিয়েছে। অবশ্য চিন্ময়বাবুর ফেরার তারা তেমন কিছু নেই। পরিতোষ তো আর 12টার আগে ফিরবে না। চিন্ময়বাবু যদি পায়ে হেঁটেও ফেরেন তবে এই জায়গা থেকে পরিতোষবাবুর বাড়ি পৌঁছতে তার 8 ঘন্টা লাগবে। তবে মেলা ভাঙার আগে বাকি দোকানগুলো একবার দেখে নেওয়ার জন্য হাঁটতে লাগলেন তিনি। এক সময় তিনি মেলার শেষ প্রান্তে পৌঁছে গেলেন। এই জায়গাতে ভিড় বেশি নেই, তার উপর আবার মেলা তখন ভাঙতে শুরু করেছে। এক জায়গায় একটা লোক খাঁচাতে সাদা ইঁদুর, খরগোশ, গিনিপিগ এসব বিক্রি করছে। সে দোকানটা দেখার পর ফেরার জন্য পা বাড়াতে গিয়েও কিছুটা তফাতে একটা বড় গাছের নিচে মাটিতে বসা দোকানের দিকে হঠাৎই তার চোখ আটকে গেল। সার সার কাঠের পেঁচা সাজানো রয়েছে একটা প্লাস্টিকের ওপর। তবে দোকানদার তার পসরা এবার গোটাতে শুরু করেছে। পেঁচাগুলোকে একটা একটা করে সে ব্যাগে ভরতে শুরু করেছে। লোকে যেমন গণেশ মূর্তি সংগ্রহ করে তেমনই পেঁচার মূর্তি সংগ্রহ করার শখ আছে চিন্ময়বাবুর। তাই তিনি এগিয়ে গিয়ে গাছের নিচে দোকানটার সামনে দাঁড়ালেন। একটা বড় খুপি জ্বলছে, তার আলোয় সাজানো আছে কাঠের তৈরি রং করা পেঁচার মূর্তি। এই কাঠের পেঁচা এই বর্ধমান জেলারই নতুন গ্রাম নামে এক গ্রামে তৈরি হয়। সারা দেশে প্রসিদ্ধ এই কাঠের পেঁচা। অনেকে এই পেঁচা দিয়ে ঘর সাজায়। চিন্ময়বাবুর নিজের সংগ্রহ এমন একটা পেঁচা আছে, সেটা অবশ্য কলকাতা থেকেই কেনা। তিনি পসরার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন নতুন ধরনের কোনো পেঁচা আছে কিনা। না, তেমন কিছু চোখে পড়ল না তার। দোকানি পেঁচাগুলো ব্যাগে ভরতে ভরতে বলল, আপনি পেঁচা নেবেন? ভাঙা হাটে শেষবেলার অর্ধেক দামে দেব। দোকানদারের কথার সময়ই হঠাৎই চিন্ময়বাবুর পরিতোষের বলা কালো পেঁচার কথা মনে পড়ে গেল। তিনি লোকটাকে বললেন, তোমাদের এখানে নাকি কালো পেঁচা পাওয়া যায়? কালো পেঁচার মূর্তি আছে তোমার কাছে? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্তের জন্য যেন থমকে গেল লোকটা। তারপর গম্ভীরভাবে জবাব দিল, কালো পেঁচা খুব অশুভ। ও পেঁচা দেখলে লোকে মারা যায়, ডাক শুনলেও ক্ষতি হয়। কালো পেঁচার মূর্তি কেউ বানায় না। লোকটা হয়তো এরপর ভাবল এই বাবু মশকরা করছে তার সঙ্গে। পেঁচা কেনার খদ্দের বাবু নন। তাই সে এরপর চটপট পেঁচাগুলো ব্যাগে ভরে খুপি নিভিয়ে তার মালপত্র নিয়ে উঠে পড়ল। মেলার মাঠ এবার প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। একে একে আলোগুলো নিভতে শুরু করেছে। চিন্ময়বাবু এবার ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন, কিন্তু একটা কণ্ঠস্বর কানে গেল তাঁর। আপনি কালো পেঁচা দেখেছেন কখনো? তার ডাক শুনেছেন? চিন্ময়বাবু পেছনে তাকিয়ে দেখলেন একজন লোক এসে দাঁড়িয়েছেন তার পেছনে। গাছের নিচে আবছা আলোতে যতটুকু দেখা যাচ্ছে তাতে লোকটাকে যুবকই মনে হয়। পরনে প্যান্ট শার্টের উপর সোয়েটার, মাথায় কানে মাফলা চড়ানো, হাতে একটা বড় চটের ব্যাগ। নিশ্চয়ই লোকটা দোকানদারের সঙ্গে চিন্ময়বাবুর কথোপকথন শুনেছেন, তাই এই প্রশ্ন। চিন্ময় লোকটার প্রশ্নের জবাবে বললেন, না, কালো পেঁচার কথা শুনলেও তা আমি চোখে দেখিনি বা তার ডাকও শুনিনি। আসলে আমি পেঁচার মূর্তি সংগ্রহ করি, তাই দোকানদারের কাছে জিজ্ঞেস করছিলাম। কথাটা শুনে লোকটা বললেন, আমি কিন্তু আপনাকে কালো পেঁচা দেখাতে পারি, ডাকও শোনাতে পারি। আপনি যে পথে ফিরবেন সে পথেই। চিন্ময় মৃদু বিস্মিতভাবে বললেন, আমি কোন পথে ফিরব তা আপনি জানলেন কিভাবে? লোকটা যেন মৃদু হাসলেন, তারপর জবাব দিলেন,
আপনি আজ স্কুলে হরবোলার খেলা দেখিয়েছেন তো? বিডিও সাহেবের বাড়িতে এসে উঠেছেন, সেখানেই নিশ্চয়ই ফিরবেন। এখান থেকে একটাই তো পথ। আসলে গ্রামের বাইরে থেকে মানুষ এলে তার সম্বন্ধে কিছুক্ষণের মধ্যেই সারা গ্রাম জেনে যায়। লোকটার কথা জবাবে চিন্ময় হেসে বললেন, হ্যাঁ, আমি সেই লোক, এখন সেখানেই ফিরব। লোকটা বললেন, চলুন তবে এগোই আমরা, যেতে যেতে কথা হবে। আমার বাসস্থানও ওই পথে। কিছুক্ষণের মধ্যেই মেলার মাঠের বাইরে এসে উপস্থিত হলেন তারা। মেলা ভেঙে গিয়েছে, বাইরেটাও বেশ ফাঁকা ফাঁকা হয়ে এসেছে। লোকটা চিন্ময়বাবুকে বললেন, সামান্য তো রাস্তা, দেখছেন তো কি সুন্দর চাঁদের আলো ফুটেছে, হেঁটে যেতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। সত্যি মাথার উপরের ফটফটে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। সম্ভবত একেই বলে কাকজ্যোৎস্না। পথ চলতে কোনো অসুবিধা হবে না চিন্ময়বাবুর। তাছাড়া হয়তো কালো প্যাঁচা দেখার জন্য তাকে পায়ে হেঁটে নিয়ে যেতে চাইছেন লোকটা। চিন্ময়বাবু বললেন, চলুন, আমার হেঁটে যেতে আপত্তি নেই, কিন্তু আপনার নামটা আমার এখনো জানা হয়নি। লোকটা জবাব দিলেন, আমার নাম সুবল সূত্রধর। আমি কিন্তু আসলে শহরের মানুষ, সরকারি আর্ট কলেজ থেকে পাশ করা একজন শিল্পী। এখন এখানেই থাকি। আমি যে বাড়িতে থাকি সেখানে অনেক প্যাঁচার মূর্তি আছে। বাড়ির ল্যান্ডলেডির একসময় আপনার মতো নানা ধরনের প্যাঁচার মূর্তি সংগ্রহের বাতিক ছিল। আমার নিজের তৈরি একটা কালো প্যাঁচার মূর্তিও আছে সেখানে। সুবল সূত্রধরের কথা শুনে বেশ উৎসাহিত বোধ করে তার সঙ্গে ফেরার পথ ধরলেন চিন্ময়বাবু।